গতকালকে বাপের বাড়িতে এসেছি। বাড়িতে এসে ছোট্ট একটা মিলাদের আয়োজন করলাম। বাড়িতে আমার মা বাবা কেউই নেই, পুরা বাড়িটা ফাঁকা। মা বাবা দাদি এবং ভাইয়ের কবরটা জিয়ারত করে নিব, তাই ছোট্ট একটা মিলাদের আয়োজন করলাম। বাড়িতে আমি যতবার আসি এভাবে ছোট্ট করে একটা আয়োজন করে মা বাবার কবর জিয়ারত করে নেই। এবার তো আমার ভাইটাও নেই, ভাইটাও আমার মা বাবার কাছেই শুয়ে আছে। গতকালকে আমার বড় ভাইকে বলেছিলাম যা যা বাজার লাগবে সবগুলো করে নিয়ে আসতে। আমার ভাই তো রাতেই বাজারগুলো করে এনেছে। পরের দিন সকাল 11টা থেকে সবাই মিলে কাজে লেগে পড়েছি। সকালবেলা মুরগি নিয়ে আসা হয়েছিল, তো মুরগিগুলো কেটে নেওয়ার পরে এখন এই তো সবাই মিলে মশলাগুলো বেটে নিচ্ছে। পাশের বাড়িতে আমার একটা চাচি আছে, তো চাচি সবসময় আমাদের বাড়িতেই থাকে। সকাল থেকে চাচি আমাদের হাতে হাতে সব কাজগুলো করে দিয়েছে। সবকিছু রেডি করে নেওয়ার পরে এখন এই তো রান্নাগুলো বসিয়ে দেওয়া হবে। আর আজকের রান্নাগুলো আমার চাচাতো ভাই করবে। প্রথমে ছোলা এবং মুরগির মাংস রান্না করা হবে। দুইটা রান্না যেহেতু একসাথে বসিয়ে দেওয়া হবে, যা যা মশলাপাতি লাগে সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছে। মাংসগুলো এভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিবে, তারপরে পেঁয়াজ ভেজে মাংসগুলো ভালোভাবে রান্না করা হবে। এদিকে চাচি বলল শশাগুলো ছিলে আমি রেডি করে রাখি, তাই চাচি শশাগুলো ছিলে নিচ্ছে। আর এদিকে আমার চাচাতো ভাই এবং বড় ভাবি দুইজন মিলে মুরগির মাংস আর ছোলা রান্না করে নিচ্ছে। আপনারা সবাই জানেন যে আমার বড় ভাই বড় ভাবির সাথে আমার সম্পর্কটা অনেক বেশি খারাপ। দীর্ঘ 4.5 বছর হয়ে গেল আমরা কেউ কারোর সাথে কথাও বলতাম না, এমনকি কেউ কারো মুখের দিকেও আমরা তাকাতাম না। মেজো ভাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমাদের দুই ভাই বোনের সম্পর্ক ভালো হয়েছে। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সম্পর্কের মধ্যে যতই দূরত্ব থাক না কেন, রক্তের সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না। আমি তার সাথে কথা বলতাম না ঠিকই, কিন্তু তার জন্য সব সময় আমার অন্তরটা পোড়াতো। সেটা কখনো কাউকে বুঝতে দিতাম না যে আমারও আমার ভাইয়ের জন্য কতটা কষ্ট হয়। ঠিক তেমনি আমার ভাইয়েরও আমার জন্য অনেক বেশি কষ্ট হতো। আমি যেমন লুকিয়ে লুকিয়ে কান্না করতাম, তেমনি আমার বড় ভাইটাও লুকিয়ে লুকিয়ে কান্না করতো আমার জন্য। একটা ভাইকে হারিয়ে তো আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি, তবে আর কাউকে হারাতে চাই না। আরো আমার দুইটা ভাই আছে, আল্লাহ যেন আমার ভাই দুটাকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই আমার ভাই দুইটার জন্য দোয়া করবেন। যাই হোক, আসরের আজান দিতে দিতে পোলাও রান্না করা হয়ে গেল। চালগুলো একটু করে শক্ত ছিল, উপরে পোড়া ছাই দিয়ে এভাবে কিছুক্ষণ ভাবে রেখে দিল। আর এদিকে আমার ভাবি শশাগুলো কেটে নিচ্ছে। আর এদিকে যাদেরকে দাওয়াত করা হয়েছিল আসরের নামাজ পড়ে সবাই চলে এসেছে মিলাদ পড়ার জন্য। মিলাদ পড়ানো হয়ে গেল, এখন সবাই যাচ্ছে কবর জিয়ারত করতে। আসরের নামাজ পড়ে হাতে খুব বেশিক্ষণ সময় থাকে না, মাত্র ঘন্টা খানেক সময় থাকে। এর মধ্যে ইফতার গুলো রেডি করে নিতে হয়। শরবত বানানোর জন্য আগেই চিনি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 1 প্যাকেট ট্যাং আর লেবু দিয়ে শরবত ভালোভাবে বানিয়ে নিলাম। সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। এদিকে চাচি খেজুর গুলো ধুয়ে নিচ্ছে। আঙিনায় অনেক ধুলা হয়েছে, 2-3 বার ঝাড়ু দেওয়ার পরেও ধুলা উঠছে, তাই ভাবলাম পানি দেই, তাহলে ধুলা উঠবে না। এদিকে আমরা সবকিছু রেডি করে নিয়েছি ইফতারের জন্য। গ্রামে রোজার মধ্যে ইফতারের আয়োজন করলে খুব বেশি আয়োজন করা হয় না। কেউ ভাত ডাল মাংস রান্না করে, আবার কেউ পোলাও রান্না করে, সাথে হয়তো খেজুর শশা থাকে ইফতারের জন্য। আমিও খুব বেশি আয়োজন করিনি, সবাই যেভাবে আয়োজনটা করতে বলেছিল সেইভাবেই করেছি। এখন এই তো সবাই মিলে একসাথে বসে পড়লো ইফতার করার জন্য। এক পাশে ছেলেরা বসেছে আর এক পাশে মেয়েরা বসেছে। সবাই মিলে একসাথে ইফতার করে এখন বাড়িতে চলে যাচ্ছে। ইফতার করার পরে দেরি না করে আমি আবার চলে এসেছি বগুড়াতে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া বারবার ফোন দিয়ে বলছিল তার মন খারাপ লাগছে বগুড়াতে আসার জন্য। তার কথা শুনে আমারও মন ভীষণ খারাপ লাগছিল। কতদিন হলো আপনাদের ভাইয়ার সাথে দেখা হয়নি। ইফতারের পরে বড় ভাইকে বলেছিলাম আমাকে বাস স্ট্যান্ডে রেখে যাওয়ার জন্য, তারপরে আমার বড় ভাই বাস স্ট্যান্ডে রেখে গিয়েছে। সাথে আমার একটা ভাতিজাও ছিল, সে জয়পুরহাটেই থাকে। বাস ছাড়া পর্যন্ত সে আমাদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল, সেও আমাদেরকে টাটা দিয়ে চলে গেল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।